জিয়াউর রহমান স্বাধীনতার অনবদ্য চরিত্র বললেন প্রধানমন্ত্রী। স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত 5। তেল না থাকায় বাস থেকে নেমে রেল লাইনে বসেছিলেন যাত্রীরা। বৈধ লাইসেন্স নেই স্টার সিনেপ্লেক্সের, 7 দিনের আলটিমেটাম ম্যাজিস্ট্রেটের, কাগজ দেখাতে না পারলে ব্যবস্থা। টাঙ্গাইলে কৃষি বিভাগের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, বাণিজ্যিক আবাদ না থাকলেও বরাদ্দ পেঁয়াজ সংরক্ষণ যন্ত্র। কয়েকদিনের টানা ছুটি শেষে ফের চিরচেনা রূপে ফিরছে রাজধানী, কর্মস্থলে ফিরছে মানুষ, বাস ট্রেন লঞ্চে উপচে পড়া ভিড়। ইরানের পরমাণু স্থাপনায় হামলা ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের, সতর্কতা জারি। এবং সাফে এবার ভারত বধের মিশন, পাকিস্তানকে হারানোর পর চাঙ্গা বাংলাদেশি যুবারা, মালদ্বীপে ম্যাচ শুরু বিকেল 4:45টায়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর দেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার প্রতিনিয়ত কাজ করছে। সমাজের কটি অংশ নয়, বরং সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকবো, এটি হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খাটো করে দেখানোর অপচেষ্টা মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অনিবার্যতাকেই প্রমাণ করে বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এদিন কোনো আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলেন বাংলাদেশের ইতিহাসে অনিবার্য চরিত্র। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা থাকলেও সাধ্য সীমিত উল্লেখ করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের সাধ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সবাইকে নিয়ে ভালো থাকার অঙ্গীকারও জানান তিনি। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব, এটি হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই সরকার। জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করছি, প্রতিনিয়ত তার জন্য আপনাদের এই সরকার অক্লান্ত পরিশ্রম করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে ছোট ছেলে ও বেআইনকে নিয়ে কর্মস্থলে ফিরছিলেন নার্গিস, কিন্তু চিরচেনা কর্মস্থলে প্রিয়জনদের সাথে আর দেখা হলো না। অপ্রত্যাশিত ট্রেন দুর্ঘটনায় মারা যান তিনি সহ 5 জন। নিহতরা সবাই একই এলাকার। সহকর্মী অভিজিৎ ঘোষের রিপোর্ট জানাচ্ছেন সীমান্ত বর্ধন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঢলাটেঙ্গর এলাকায় রাত 8টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। গাইবান্ধা থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে মহাসড়কের পাশে থেমে যায়। বাস থেকে কয়েকজন যাত্রী নেমে মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, 3 জন নারী ও 1 জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। এদের মধ্যে একই পরিবারের 3 জন।
নিহতরা হলেন গাইবান্দার সদুল্লাপুরের নিজপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস, ছেলে নীরব এবং বেআইন দোলা। অপর দুইজন হলেন একই গ্রামের রাইজেলের ছেলে সুলতান ও আব্দুর রশিদের মেয়ে রিফা। 4-5 জন দৌড়ে নিচে নামছে, এখন ওরা শোনে নাই না কি করছে। পরে দেখি ট্রেনটা যাওয়ার পরে নিচে খালি আগুন বাড়াইতেছে, আগুন বাড়ার পরে সবাই খালি চিল্লাইতেছে যে লাশ লাশ। ট্রেনটা যাওয়ার পরে সবাই বললো কি যে হচ্ছে ট্রেনে নাকি লোক পড়ে গেছে। যাওয়ার পরে আমরা দেখি যে আমাদের বাসের যাত্রী। হঠাৎ করে ট্রেন আসছে, বলতে পারে নেই ভাই, চোখের সামনে ভাই বাদ চলে গেল ভাই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করার কথা বলছেন পুলিশের এই কর্মকর্তা। যারা রেল লাইনে বসাছে খেয়াল করে নাই, ট্রেনের নিচে পড়ে 5 জন এখানে ডেড বডি হয়ে গেছে। আমরা লাশ শনাক্তের চেষ্টা করছি, মোটামুটি পেয়ে গেছি। আইনগত ব্যবস্থা নেবো, আইনগত প্রক্রিয়া সমাপ্ত করে যার যার লাশ আমাদের স্যারে আসছে, স্যারের অনুমতি ক্রমে যার যার লাশ তাদেরকে সম্পদ দেবো। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হয়ে আসছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। অনুমোদন না থাকায় ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বৈধ কাগজ উপস্থাপন না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে আদালত। মূলত ঈদের সিনেমা দেখতে গ্রাহকদের টিকিট কেনা নিয়ে ভোগান্তির জেরে লাইসেন্সের বিষয়টি সামনে আসে। বিস্তারিত সঞ্জিদ আক্তারের রিপোর্টে। এক সপ্তাহের ভিতরে যদি লাইসেন্সের নেওয়ার যে প্রসিডিওর সেটা যদি শুরু না করে তাহলে আমরা অ্যাকশনে যাব। দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের অনলাইন টিকিট ব্যবস্থাপনা নিয়ে শোনা যাচ্ছে নানা অভিযোগ। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরিফিন অমি। অনলাইনে অর্থ পরিশোধের পরও টিকিট নিশ্চিত না হওয়ায় গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। এক ফেসবুক পোস্টে অমি লিখেছেন, অনলাইনে পেমেন্ট কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম না হওয়া এটি সত্যিই দুঃখজনক। হটলাইনে যোগাযোগ করলে বলা হয় টাকা কাটা মানেই টিকিট নিশ্চিত, কিন্তু পরে সশরীরে টিকিট সংগ্রহ করতে গেলে জানা যায় সার্ভার সমস্যার কারণে তা কনফার্ম হয়নি। জানানো হয় কেটে নেওয়া টাকা 7 কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে। এটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তাহলে নেটওয়ার্ক ইস্যু হলে তো টাকা কাটা কথা না। তিনি আরও উল্লেখ করেন, প্রশ্ন হলো সার্ভার সমস্যা থাকলে পেমেন্ট কেটে নেওয়া হলো কিভাবে। টাকার চেয়েও বড় বিষয় হলো সময়ের অপচয়। সময়ের মূল্য কে দেবে? সিনেমার সব স্তরে দুর্নীতি, অনিয়ম ও ভোক্তা হয়রানি বন্ধ হোক। এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অমির মতো আরো অনেক দর্শক অনলাইনে টাকা পরিশোধ করেও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই এই অব্যবস্থাপনা নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। তারা কিন্তু রিফান্ড আমাদেরকে এখনো করেনি, বরং আমাদেরকে আবার এক্সট্রা পে করে নতুন করে আবার টিকিট ক্রয় করতে হয়েছে। দর্শকদের অভিযোগের মুখে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে বলছে, অনলাইন টিকিটিংয়ে কোনো সমস্যা হলে গ্রাহকরা যেন প্রয়োজনীয় তথ্য ও পেমেন্টের স্ক্রিনশট সহ তাদের ইমেল বা ইনবক্স করেন। এই বিষয়ে বিস্তারিত জানতে সিনেপ্লেক্সের কাউন্টারে যোগাযোগ করা হলে তারা বলেন, আমাদের কয়েকজন ইয়ে করেছে কিন্তু ওটা পাইনি এখনো। কবে হয়েছিল? পরশুদিন। তাহলে 3 থেকে 5 দিন একটু সময় দিতে হবে। অন্যদিকে টিকিট হয়রানির মাঝে গুরুতর অভিযোগ উঠেছে রাজধানীর পান্থপথে অবস্থিত দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে। দীর্ঘ 20 বছর ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছে। 2004 সালে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত জেলা প্রশাসনের কোনো লাইসেন্স নেয়নি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এটা চালাচ্ছেন আপনি, এটার জন্য আপনার লাইসেন্স দরকার, আপনি এই লাইসেন্সটা নেবেন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি এনওসি অনাপত্তি পত্র দিয়ে তাদের ব্যবসা চালিয়ে আসছিল। ওনাদের এনওসি নেওয়া আছে তাও 2004 সালে, কিন্তু ওনারা কোনো লাইসেন্স দেন নাই। ওনারা যে স্টার সিনেপ্লেক্স চালাচ্ছেন এটার কোনো জায়গাতে মেনশন নাই কি যে শো মোশন লিমিটেড। সঞ্জিত আক্তার, দেশ টিভি। মুভি দেখতে পাচ্ছেন না। টাঙ্গাইলে বাণিজ্যিকভাবে নেই কোনো পেঁয়াজের আবাদ, তবুও সংরক্ষণের জন্য দেয়া হয়েছে এয়ারফ্লো মেশিন। ব্যবহার না হওয়ায় পড়ে আছে মেশিন। সঙ্গে উঠছে অনিয়ম, দুর্নীতির অভিযোগ। তবে কৃষি বিভাগ বলছে, কৃষকদের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করতেই এয়ারফ্লো মেশিন দেওয়া হয়েছে। প্রণোদনা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ নিয়ে টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব।
তথ্য অধিকার আইনে পাওয়া তথ্যে 2024-25 অর্থ বছরে 25 জেলায় 4000 এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়। এর মধ্যে টাঙ্গাইলের 7 উপজেলায় দেয়া হয় 50টি মেশিন, যার প্রতিটির মূল্য ধরা হয়েছে 27,000 টাকা। কৃষি মন্ত্রণালয়ের শর্ত ছিল মেশিন নিতে হলে কৃষককে তৈরি করতে হবে 4 দেয়াল ও মাচা, কিন্তু বাস্তবে না আছে মাচা, না আছে সংরক্ষণের ঘর। মাঠে নেই পেঁয়াজের আবাদ, অথচ ঘরে ঘরে পৌঁছে গেছে পেঁয়াজ সংরক্ষণের আধুনিক এয়ারফ্লো মেশিন। কিন্তু বাস্তবতা হলো এইসব দামি যন্ত্রপাতি এখন অযত্ন অবহেলায় পড়ে আছে কৃষকের ঘরের কোণে। বাজারজাত করার জন্য যখন ইচ্ছা তখন আমি বেচতে পারবো, সুবিধার জন্য এই মেশিন আনা হয়েছে। ব্যাংকে অ্যাকাউন্ট করে হেরা পরে টাকা দিছে, টাকা দিয়ে আবার অফিস থেকে কৃষি অফিস থেকে আবার কিনে আনছি। টাঙ্গাইলের পার্শ্ববর্তী জেলাগুলোতে 300 মণ পেঁয়াজ সংরক্ষণের এয়ারফ্লো মেশিন বিক্রি হচ্ছে 14 থেকে 16,000 টাকায়। সেখানে টাঙ্গাইল কৃষি অফিস একই মেশিন কিনছে 20,000 টাকায়। এলাকা ভিত্তিক যে পেঁয়াজ আবাদ হয় তা কৃষকদের নিজেদের বাড়িতেই ব্যবহার করা লাগে, ফলে পেঁয়াজ সংরক্ষণের জন্য কোনো মেশিনের প্রয়োজন নেই বলে জানান কৃষকরা। আপনারা যদি একটা মেশিন দেন পেঁয়াজের জন্য, তো পেঁয়াজ গাড়ি না, তাহলে মেশিনটা কি করবো? না আলুর জন্য গেলে তাহলে কামে খাটবো। পেঁয়াজের আবাদ নাই, খুব কম। কলুর আবাদ হয়, শস্যের আবাদ হয়, সবজির আবাদ হয়, যে কোনো ধরনের সবজি হয় এদিকে। আমি খাবার জন্য বুনি, আমি 5-10 বিঘা বুনি না, আমি আধা মণ পেঁয়াজ বুনছি, খাইয়া চাহিদা মিললে আমার মিটা গেল। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ জানায়, উপজেলায় আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে পেঁয়াজ সংরক্ষণের মেশিন দেয়া হয়েছে। সারা বাংলাদেশে একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, তো সেটার প্রেক্ষিতে আমাদের টাঙ্গাইল জেলার জন্য আমি 30টা চাহিদা দিয়েছিলাম, সেই প্রেক্ষিতে আমাকে 50টা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই এয়ারফ্লো মেশিনের কার্যকারিতাগুলো তাদেরকে সবার মাঝে আমরা প্রচার করতে পারি, দেখাইতে পারি, তাহলে এই পেঁয়াজ আবাদ বৃদ্ধি পাবে। অন্যদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় চাহিদা ও শস্যের ধরন বিবেচনা না করে এমন প্রকল্প গ্রহণ কেবল অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। ফসল এখনো হচ্ছে জমিতে আসে নাই, সে ফসলের মেশিন তো আসলে কৃষকের দরকার নেই। কৃষকের এখন হচ্ছে প্রয়োজন বেসিস অথবা নিড বেসিস যদি বলেন, আমাদের আসলে কৃষকের এখন কি দরকার, সরকার যদি সেই সহযোগিতা দেয় তাহলে সরকার থেকে কৃষক উপকৃত হলো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। চিকিৎসক আর নার্স সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতাল। শুধু তাই নয়, অপরিচ্ছন্ন পরিবেশ আর রয়েছে দালালদের দৌরাত্ম্য। প্রতিষ্ঠার 5 বছরেও চালু হয়নি আইসিইউ সিসিইউ সেবা। এতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট। 2023 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয় ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতাল। তবে আধুনিক ভবন হলেও বাড়েনি সেবার মান। 87টি চিকিৎসকের পদে কর্মরত আছেন 25 জন, আর 92 নার্সের বিপরীতে আছেন 68 জন। জনবল সংকটে ধুঁকছে হাসপাতালের সেবা কার্যক্রম। হাসপাতালে গড়ে প্রতিদিন ইনডোরে 500 আর আউটডোরে 1,500 রোগী চিকিৎসা নেন। হাসপাতালে পাওয়া যায় না ওষুধ ও সিরিঞ্জ সহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। সময় মতো পাওয়া যায় না ডাক্তার ও নার্সদের। তীব্র শয্যা সংকটে ভুগতে হয় রোগীদের। ভোলায় একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং সেটা যেন ফাংশন করে, যেখানে যেন নিয়মিতভাবে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য ধরনের লজিস্টিক সাপোর্ট যেন আমরা পাই। ঠিকমতো দেওয়া হয় না ভ্যাকসিন, ওষুধ, যার জন্য ফলাফল আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। বেড নাই ঠিকমতো থাকা। রোগীদের অভিযোগ, ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক রোগীর কোনো সেবা নেই হাসপাতালে। ফলে উন্নত সেবার জন্য যেতে হয় ঢাকা ও বরিশাল। স্ট্রোক করলে, হার্ট অ্যাটাক করলে আমাদের বলাতে চিকিৎসাটা হয় না, পরে আমরা হয়রানি হইয়া বরিশাল, ঢাকা নেওয়া লাগে। ওষুধ বলেন, সুই বলেন, সবই বাইরে থেকে, ম্যাক্সিমামই বাইরে থেকে কিনতে হয়। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তত্ত্বাবধায়ক। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং কিডনিজনিত যে জটিলতাগুলো আছে, এই রোগীদের যেই চিকিৎসা পদ্ধতি প্রয়োজন, সেই ধরনের স্পেশালিস্ট চিকিৎসা পদ্ধতি আমাদের এখানে দেওয়া সম্ভব হয় না। যদি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, যখন আমাদের এই সার্ভিসগুলো, ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবল হবে, তখন এই সার্ভিসগুলো আমরা রোগীদেরকে এখান থেকে প্রোভাইড করতে পারব। ভোলার স্বাস্থ্যসেবা নিশ্চিতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি দ্বীপবাসীর। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা। চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।
এ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ চৌধুরী। ফারুক, জ্বালানি সংকটের বিষয়ে কি বলছেন ভোক্তা ও পাম্প কর্তৃপক্ষ? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও যে জ্বালানি তেলের যে সংকট হয়েছে, এটার এই সংকটের তীব্রতা একেবারে হাহাকারের পর্যায়ে চলে গেছে। আমরা সকাল থেকে পাম্পে দেখেছি যে 4টা পেট্রোল পাম্পের মধ্যে অন্তত 3টা পেট্রোল পাম্পে বন্ধ রাখা হয়েছে, যেখানে পেট্রোল ডিজেল কোনো ধরনের জ্বালানি তেল না থাকার কারণে। আমি এই মুহূর্তে আছি আপনার এই ইসলাম ফিলিং স্টেশনের পাশে। তারা পাম্প কর্তৃপক্ষ বলছিলেন যে 9:30 থেকে তারা পেট্রোল দেওয়া শুরু করবেন। এজন্য প্রায় 1 কিলোমিটার ধরে দীর্ঘ সারিবদ্ধভাবে মোটরসাইকেল চালকরা দাঁড়িয়েছেন এবং অন্যান্য যান চালকরা তারা দাঁড়িয়ে আছেন শুধু তেলের জন্য, তাদের যে দীর্ঘ অপেক্ষা। আমি এখানকার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যে সভাপতি তিনি রাশিদুল হাসানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলার চেষ্টা করেছিলেন আমাদের, যে আসলে এখানে প্রয়োজনে পড়েছিল প্রত্যেকটা আমাদের আমি এই বিষয়গুলো নিয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলছেন। তারা বলছেন যে রেশনিং সিস্টেমের কারণে একটি পেট্রোল পাম্প যদি তেল পায় তো অন্য একটা পেট্রোল পাম্প আমাদের তেল পাচ্ছে না। আমরা এই তেল না পাওয়ার কারণে তারা যে বাইকারদের এবং বিশেষ করে টানো চালকদের যে হাহাকারের কথাটা আমরা লক্ষ্য করছিলাম। আমি একটু সংযুক্ত করার চেষ্টা করছি। আমার সামনে আছেন একজন বাইক চালক, তেলের জন্য অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে, আমরা তাকে দেখছিলাম। একটু বলবেন যে আসলে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং কখন নাগাদ তেল? আমি আজকে সকাল 7টাতে এখানে এসে দাঁড়িয়ে আছি উদ্যোগী। এখন পর্যন্ত কোনো তেলের সন্ধান পাইনি আর কি। এই তো দেখছি, তবে এই পরিস্থিতি আমাদের জন্য বহু দুর্বিষহ এবং আমার এই ধন্যবাদ। আমি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে গতকাল তারা রাতের বেলায় 3000 লিটার পেট্রোল তারা সরবরাহ পেয়েছেন রেশনিং সিস্টেমের কারণে। এখন আর অল্প কিছুক্ষণের মধ্যে, তো 9:30 থেকে তিনি পেট্রোল দেওয়া শুরু করবেন। এখন এখানে যে পরিমাণ বাইক চালক দীর্ঘ সারি দেখা যাচ্ছে, তাদের 3000 লিটারে তাছাড়া কোনোভাবেই তারা এই চাহিদা পূরণ করা কোনোভাবে সম্ভব নয়। বুবলি, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে পেট্রোল পাম্পের যে জ্বালানি তেলের যে সংকটের সরবরাহ নিয়ে সর্বশেষ। ফারুক, আপনাকে ধন্যবাদ। দর্শক, জ্বালানি তেলের সংকটের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফারুক। যশোরের অভয়নগরে খাল খনন কাজের উদ্বোধন করবেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ বুবলি আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে যশোরে কিন্তু খাল খনন কাজের যে উদ্বোধনের কথা রয়েছে সেটি কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। প্রতিমন্ত্রী ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে এসে হাজির হয়েছেন। তিনি সাধারণ জনগণের সাথে কথা বলছেন। কিছুক্ষণ পরেই কিন্তু তিনি এই যে খালটি দেখা যাচ্ছে, এই খালটি কিন্তু তিনি উদ্বোধন করবেন। তো আমি একটু জানিয়ে রাখি যে আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারা দেশব্যাপী যে খাল পুনঃখননের কর্মসূচি হাতে নিয়েছে, তারই অংশ হিসেবে কিন্তু খালটি পুনঃখনন করা হবে। এই খালটির কারণে যশোরের যে ভবদহ রয়েছে, যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চলের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই খাল দিয়ে পানি নিষ্কাশন হতে পারে না। সে কারণেই কিন্তু বছরভর ভবদহ অঞ্চলে পানি জমে থাকে। একই সাথে আপার ভদ্রা যে নদী রয়েছে, আপার ভদ্রা নদী যখন বৃষ্টি হয়, বৃষ্টির চাপে কিন্তু এই খালের মুখটি ভেঙে এই নদীর পলিতে খালের মুখটি ভরাট হয়ে গিয়েছিল। সে অবস্থায় পরিত্যক্ত পড়েছিল অনেক বছর ধরে। তারপরে এটাকে আর রক্ষণাবেক্ষণ করা হয়নি। সে কারণে কিন্তু এই অঞ্চলের প্রায় 3টি ইউনিয়ন এবং 10টি বিল কিন্তু প্রায় 6 মাস ধরেই পানির নিচে পড়ে থাকতো। তো এই খালটি পুনঃখননের ফলে এখানকার যে মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এখানকার বসতিরা বলছে যে এই খালটি যদি 3 কিলোমিটার ব্যাপী এই খালটি যদি পুনঃখনন করে আপার ভদ্রা নদীর সাথে আবারও আগের মতো মিশিয়ে দেওয়া হয়, তাহলে এই যে জমে থাকা পানি এটা সরে যাবে এবং এই অঞ্চলের কৃষি প্রধান যে কৃষির যে দিকটা রয়েছে, কৃষি এবং কৃষক, তাদের জন্য এটা খুবই লাভবান হবে। এবং আর একটু জানিয়ে রাখি যে ভবদহের যে অঞ্চল রয়েছে, এই জলবদ্ধতাকে কেন্দ্র করে কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী তারা কিন্তু মাছ চাষ, ঘের এইগুলো করেছিল। তো সেগুলো উচ্ছেদ এবং অবৈধ দখল সবকিছু মিলিয়ে কিন্তু এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একই সাথে মোট 68 কিলোমিটার এই অঞ্চলে, ভবদহ অঞ্চলে মোট 68 কিলোমিটার কাজের অনুমোদন দেওয়া হয়েছে। কোনোটির কাজ চলছে, কোনোটির দরপত্র আহ্বান করা হয়েছে, এরকম অবস্থা আছে। তো প্রতিমন্ত্রী এসেছেন, কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন, এসে আনুষ্ঠানিকভাবে কাজটির উদ্বোধন করবেন। তিনি এখন রয়েছেন
রয়েছেন আপার এই যে বুরুলি স্কুল মাঠে, তিনি কিন্তু সেখানে জনগণের সাথে কথা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বুবলি। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাগর। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। টানা কয়েকদিনের ছুটি শেষে আবারও চিরচেনা রূপে ফিরছে রাজধানী ঢাকা। স্বাধীনতা দিবস ও ঈদের লম্বা ছুটি কাটিয়ে নারীর টান ভুলে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন সাধারণ মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ সকাল থেকে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যাত্রিক শহরে ফেরার ক্লান্তি থাকলেও স্বজনদের সঙ্গে কাটানো আনন্দের স্মৃতি এখন তাদের বড় পুঁজি। ফজলা আদিত্যের রিপোর্ট জানাচ্ছেন আশিকুল আলম। বুড়িগঙ্গার বুকে একের পর এক ভিড়ছে বিশাল আকারের সব লঞ্চ। পন্টুনে পা রাখতেই যেন শুরু হয় যান্ত্রিক শহরের দৌড়ঝাঁপ। টানা কয়েকদিনের ছুটি শেষে ইট পাথরের এই নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ। স্বাধীনতা দিবস আর ঈদের ছুটি মিলে এবার অনেকেই কাটিয়েছে লম্বা ছুটি। চোখে মুখে ক্লান্তি থাকলেও আপনজনদের সাথে কাটানো সময়ের তৃপ্তি যেন ছাপিয়ে যাচ্ছে সবটুকুকে। আমাদের যাইতে কোনো সমস্যা নেই, আসতে কোনো সমস্যা নেই। ভোলা থেকে আসছি, ভোলা থেকে ওইভাবে আমাদের অ্যাভেলেবেল লঞ্চ, তো ঘন্টা ঘন্টা লঞ্চ, আমাদের ভোগান্তি তেমন একটা হয় না। ছুটিটাও সবচেয়ে লং পেলাম, সবকিছু মিলে অসাধারণ। আসতেই মনে চায় না গ্রাম থেকে। তবে ফেরার পথে ভোগান্তি পিছু ছাড়েনি অনেকেরই। সদরঘাটে লঞ্চের সংখ্যা পর্যাপ্ত থাকলেও ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ করছেন কেউ কেউ। হ্যাঁ, একটু ভোগান্তি পোহাইতে হয়েছে, অনেক যাত্রী হয়েছে। এবার সাইনবোর্ডে লেখা আছে আপনার 539 জন যাত্রী নিতে পারবে। ইভেন আমার কাছে ছবিও তুলে রাখছি, কিন্তু সেইখানে দেখা গেছে যে আপনার যাত্রী নেওয়া হয়েছে 1500 থেকে 2000 যাত্রী। ছুটির রেশ কাটিয়ে আবারও সচল হতে শুরু করেছে রাজধানীর রাজপথ। তবে প্রিয়জনদের সাথে কাটানো এই কয়েকটা দিনই আগামী দিনের কাজের অনুপ্রেরণা হয়ে থাকে এসব কর্মজীবী মানুষের কাছে। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এতে রাজধানীমুখী মহাসড়কগুলোতে বাড়ছে যানবাহনের চাপ। এ নিয়ে আরও জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান ইমন। নাইম, যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ বুবলি। আপনি যেমনটি বলছিলেন, এই ঈদের ছুটি শেষে যাত্রীরা ঢাকায় ফেরা শুরু করেছে। আমরা দেখেছি যে এই পর থেকেই আসলে উপচে পড়া ভিড় রয়েছে প্রতিটা বাস টার্মিনাল এবং কাউন্টারে। যাত্রীরা তাদের ছুটি শেষে ঢাকায় ফেরা শুরু করছে। তবে যাত্রীদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি যে তারা আসলে জানাচ্ছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমরা একটু এখন একজন যাত্রীর সঙ্গে কথা বলা হবে। আপনাদের কাছ থেকে ভাড়া কেমন নেওয়া হচ্ছে? ভাড়া 1100 টাকা টিকিট নেওয়া হয়েছে। 1100 বাড্ডা। আগের থেকে কি কম না বেশি? আগে একটু হালকা বেশি আছে। আগে কততে যাচ্ছেন আর এখন কত দিয়ে যাচ্ছে? আগে তো ঈদের টাইম এখন একটু বাড়তি, ঈদের আগে তো আসলে কম, ঈদের আগে একটু বাড়তি। এখন কত টাকা ভাড়া দিয়ে যাচ্ছেন? এখন 1100 টাকা ভাড়া। 1100 টাকা। আগে কত দিয়ে যাচ্ছে? আগে গেছিলাম 600 টাকা। আগের কথা, ঈদের আগে। এখন একটু বাড়তি। আমরা কথা বলছিলাম একজন যাত্রীর সঙ্গে। আসলে তারা জানিয়েছেন যে ঈদের আগে মূলত তারা এখান থেকে 600 টাকা করে ঢাকা যাচ্ছিল। তবে এই ঈদ উপলক্ষে তারা 1100 থেকে 1200 টাকা করে নেওয়া হচ্ছে। তবে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে একজন কাউন্টারের সঙ্গে, যে আসলে ঈদের মৌসুমটা কেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। ভাইয়া, আসলে ঈদের টাইমে আপনাদের কেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে? বাড়তি ভাড়া নেই, যাত্রীরা অভিযোগ দিচ্ছে যে 1100 টাকা করে নেওয়া হচ্ছে। আমাদের গাড়িতে কোনো 1100 টাকা ভাড়া নেওয়া হচ্ছে না ভাই, লিগ্যাল ভাড়াই নেওয়া হচ্ছে আমাদের কাউন্টারে।
ধন্যবাদ। আমরা আসলে কাউন্টারের সঙ্গে কথা বলছিলাম, তারা আসলে জানিয়েছেন যে কাউন্টার যে রয়েছে দায়িত্বরত তিনি জানিয়েছেন আসলে লিগ্যাল ভাড়া নেওয়া হচ্ছে, তবে যাত্রীরা আসলে অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে আসলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমরা একটু আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তো আসলে আপনাদের ঢাকার পথে কত টাকা ভাড়া নেওয়া হচ্ছে? 1100 একটা সিট। আগে কত টাকা যাচ্ছে? 650। কি কি বাসে যাচ্ছেন? ইসলাম ইসলাম পরিবহন। কি বাসে যাচ্ছেন? ইসলাম পরিবহন। কোন কাউন্টার থেকে টিকিট কাটছেন? এই যে হানিফ। আমরা আসলে এই যে যে বাড়তি বাড়ানো হচ্ছে এমন একটি অভিযোগে আমরা একজন যাত্রীকে আসলে পেয়েছি। আমরা কথা বলবো কাউন্টারের যিনি রয়েছেন দায়িত্বরত তার সঙ্গে। আপনি আসলে কত টাকা ভাড়া নিচ্ছেন? 1100 টাকা। আর ঈদের মৌসুম আসলে 1100 টাকা কেন, আগে নাকি 750 টাকা নেওয়া হচ্ছে? এটা আমাদের কোম্পানি থেকে বলে দেয় যেই টাকা নিতে, আমাদের আগেও যেই টাকা কমিশন দিত এখন ওই 1100 টাকায় কাটলে ওই সেম কমিশনই পাই। আমাদের বাড়তি কোনো টাকা দেয় না। আমাদের বলে যেটা বিক্রি করতে আমরা ওইটাই বিক্রি করি। আমরা যদি বলি এত রেট কেন, তখন বলে যে ভালো লাগলে বিক্রি করবেন, না হলে করবেন না। এই ঈদের আগে তো আপনারা কম বিক্রি করতেন, তখন আপনাদের লস। জি, আমাদের তো আর এখানে কিছু না, এটা হচ্ছে বাস কোম্পানি আমাদের যেটা বলে আমরা ওইটা করি। আমরা হচ্ছে কাউন্টার মাস্টার, আমরা তো আর বাসের মালিক না। আমাদের বলে যেটা আমরা ওইটাই করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে একজন কাউন্টারের সঙ্গে, তিনি আসলে জানিয়েছেন যে এই যে বাসের যে বাড়তি ভাড়া নেওয়ার আসলে অভিযোগটি মালিক কর্তৃপক্ষ আসলে এই বাড়তি ভাড়া নেওয়ার জন্য তাদেরকে বলা হয়, যার ফলে আসলে তারা এই বাড়তি ভাড়া নিয়ে থাকে। আর যাত্রীরা তারা জানিয়েছেন যে আসলে তাদের অভিযোগ রয়েছে যে ঈদের আগে অর্থাৎ সাধারণত সবসময় তাদের বাড়তি ভাড়া নেওয়া হয় না, কম ভাড়া নেওয়া হয়, কিন্তু ঈদের মৌসুমটাই শুধু তাদের বাড়তি ভাড়া নেওয়া হয়। তো এ ছিল আমার কাছে ঝালকাঠি থেকে এ পর্যন্ত। বুবলি। নাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইম। কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তাইজুল ইসলামের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পাশের বাড়ির মিরাজ হোসেনের সাথে তাইজুলের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। সে সময় তার লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাইজুলের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পুলিশ। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত, যেটা বোঝা যাচ্ছে যে অনুমান করা যাচ্ছে যে অবশ্যই এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক। মৌলভীবাজারের শ্রীমঙ্গল নামেই শিল্পনগরী বাস্তবে যেন এক পরিত্যক্ত জনপদ। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত বিসিক শিল্পনগরীর কার্যক্রম 8 বছরেও শুরু হয়নি। চা শিল্পে সমৃদ্ধ এই জনপদে শিল্পায়নের স্বপ্ন দেখানো হলেও আজ তা কেবলই অবহেলা আর অরক্ষিত ব্যবস্থার প্রতীক। সহকর্মী সালে এলাহি কুটির রিপোর্ট জানাচ্ছেন শালা খান। চা শিল্পে সমৃদ্ধ মৌলভীবাজারের শ্রীমঙ্গল। এ জেলার শিল্পোদ্যোক্তাদের চাহিদার লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসূর এলাকায় 2019 সালে 20 একরের বেশি জায়গায় গড়ে তোলা হয় ক্ষুদ্র ও কুটির শিল্পভিত্তিক বেসিক শিল্পনগরী। 119টি প্লটের মধ্যে 8 বছরে 56টি প্লট শুধুমাত্র কাগজপত্রেই বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্লটের কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি। তদারকির অভাবে এই শিল্পনগরীর বিদ্যুতের মূল্যবান 7টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। পাশাপাশি শিল্পনগরীর গ্যাস সংযোগ লাইনের পাইপ চোর চক্র কেটে নিয়ে গেছে। পুরো বিসিক শিল্পনগরী এলাকা বুনো গাছপালা আগাছায় ভরে গেছে। দিনের বেলায় তো যাইতে একটা নিরিবিলি জায়গায় দিকে ডর করে, রাতের বেলায় তো আরো বেশি ডর করবো। বিসিক অনেকদিন ধরে বন্ধ আছে, কাজ কাম চলতেছে না, অনেকগুলা জাপ জঙ্গল এখানে হয়ে গেছে, কাজ কাম বন্ধ। এখন তো এটা কোনো কিছু হইতেছে না, এখন আমরা পানিও বুড়িয়া মরতেছি। গ্রামে পানি উঠে যায় বর্ষার সময়, আমরা চলাফেরার খুব সমস্যা হয়। 20 একর জায়গার নিরাপত্তায় এক নৈশ প্রহরী, একা নিরাপত্তা নিশ্চিত করা কষ্টসাধ্য বলে জানান তিনি। যতটুকু পারি আমি চেষ্টা রাখি এগুলা ভালো রাখার জন্য, কিন্তু একার পক্ষে সবগুলা করা সম্ভব না। প্লটের অস্বাভাবিক দাম, অব্যবস্থাপনা আর অনিশ্চয়তায় এখানে শিল্পায়ন হচ্ছে বলে দাবি উদ্যোক্তাদের। পর্যাপ্ত পরিমাণ গ্যাসের সাপোর্ট নাই, ইলেকট্রিসিটি সংযোগ এখনো দেওয়া হয় নাই, পানির সাপোর্টটাও নাই।
তো এসব যদি আমরা একসাথে সমাধান করতে না পারি, তাহলে মৌলভীবাজার জেলার বিনিয়োগকারীরা যারা বিনিয়োগে আগ্রহী বা ছোট কারখানা করতে চান, তারা বিসিক নগরীতে বিনিয়োগে আগ্রহী হবেন। বিসিক কর্মকর্তা জানান, বরাদ্দকৃত প্লটে শিল্প কারখানা স্থাপন করতে চাইলে বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা ব্যবস্থা সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সেগুলা যেগুলো বিসিকের কেনা যে ট্রান্সফরমারগুলো যেগুলো চুরি হয়ে গিয়েছে সেগুলা বিসিক থেকে আবার নতুন করে ইনস্টল করার এগুলো কাজও চলমান আছে। শিল্পায়নের কথা থাকলেও বাস্তবতা এখন অব্যবস্থাপনা আর অনিশ্চয়তায় বন্দী। সংকট নিরসনে দ্রুত উদ্যোগ চান উদ্যোক্তারা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তে সিন্দুরমতি দিঘির পাড়ে বসেছে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা। দর্শনার্থীদের সমাগমে মুখর মেলায় জমে উঠেছে কেনাবেচা। চৈত্রের অষ্টমী শেষে রাম নবমী তিথিতে আয়োজিত এই মেলায় দর্শনার্থীরা ধর্মীয় রীতি মেনে করছেন পুণ্য স্নান। মেলা ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মী জামাল বাদশার রিপোর্ট। লাখো ভক্তের সমাগমে মুখর লালমনিরহাটের সিন্দুরমতি মেলা। চৈত্রের অষ্টমী শেষে রামনবমীর তিথিতে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা ধর্মীয় রীতি মেনে করছেন পুণ্য স্নান। মেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ধর্মীয় কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, বড় বড় মাছ সহ মিলছে নানা জিনিসপত্র। এছাড়া জিলাপি, কসমেটিক্স, কাঠ ও বাঁশের তৈরি খেলনা সহ বসেছে হাজারো দোকান। সিন্দুরমতি দিঘিতে স্নান করলে পাপ মোচন হয় বলে দাবি ভক্তদের। দিঘির চতুর্দিকে থাকা মন্দিরে করছেন প্রার্থনা, চাইছেন নিজের ও পরিবারের জন্য আশীর্বাদ। এই পুকুরে যদি আমরা স্নান করি তাহলে আমাদের আমরা বিশ্বাস করি আমাদের পাপ মোচন হয়। পুণ্য লাভের আশায় আজকে এখানে মেলায় আসতেছে সবাই। মেলায় আসা দর্শনার্থীরা, ভক্ত ও ব্যবসায়ীরা জানান, অধিক লোক সমাগম ও নিরাপদে অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা। এ মেলায় হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও অংশ নেয় অন্য ধর্মের মানুষও। এখানে প্রত্যেক বছর বাচ্চাকে নিয়ে ঘুরতে আসা হয়। এখানে অনেক দূর থেকে অনেক মানুষ আসে, মেলাটা উপভোগ করতে আসছে। প্রতি বছর থেকে আসতেছি, আমি এর আগেও আসছি, চাঁদা নিচ্ছে, এখন এই 2 বছর ধরে চাঁদা নিচ্ছে না। এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে মিলে আমরা মেলা অংশগ্রহণ করি। আমরা চাই এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কিন্তু সকলেই উপস্থিত হয়েছে। নির্বিঘ্নে মেলা দর্শন ও পুণ্য স্নান করতে জেলা পুলিশ নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা লালমনিরহাট জেলা পুলিশ এবং পাশাপাশি কুড়িগ্রাম জেলার যে রাজারহাট থানা রয়েছে পার্শ্ববর্তী, সেই থানা পুলিশও আমাদের সাথে যোগ দিয়েছে। তা আমরা 2 জেলার পুলিশ মিলে আমরা এই মেলার সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। এদিকে মেলা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার ঐতিহাসিক এ মেলার পরিবেশ নষ্ট করে ফেলেছিল, এবার প্রাণ ফিরেছে মেলায়। ফ্যাসিস্টের সময় এটাকে এমন অরাজকতার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এখানে কোনো নিরাপত্তা ছিল না, ব্যাপকভাবে চাঁদাবাজি করা হতো দোকানদারদের কাছে। নিরাপত্তার সঙ্গে পূজা অর্চনা করতে পারে, পুণ্য স্নান করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য 2 জেলার নেতৃবৃন্দের সঙ্গে, কর্তৃপক্ষের সঙ্গে, প্রশাসনের সঙ্গে আমি বৈঠক করেছি। ঐতিহ্যবাহী সিন্দুরমতির এই দিঘির পারে এখন লাখো ভক্তের সমাগম। চলছে মহানবমীর তিথিতে পুণ্যস্নান। দর্শনার্থীরা মেতেছেন সুন্দরমতি পাড়ের এই মেলায়। শুধু লালমনিরহাট নয়, দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন দর্শনার্থীরা। কড়া নিরাপত্তায় চলছে এই উৎসব। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। দেখছেন সংবাদ সকাল। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস।